ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো যেই আপডেটগুলো আছে সেগুলো তো অবশ্যই দেবো, এবং যেগুলো তোমাদের সাথে শেয়ার করার দরকার অবশ্যই করবো। কিন্তু যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ দুটো কিন্তু অবশ্যই ফলো করে দিও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো গতকালকে কিন্তু কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচের কিছু মুহূর্ত কিন্তু ইউটিউবে ভিডিও শর্টস এবং ফেসবুক পেজেও ছেড়েছি। তো অবশ্যই দেখো এবং তোমাদের কিরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো প্রথমেই আসি যেই আপডেটগুলো রয়েছে তো সেগুলোতে। তো তার মধ্যে প্রথমে ডুরান্ড কাপ দিয়েই শুরু করি। তো ডুরান্ড কাপে কিন্তু অনেক টিম খেলবে না, যেরকম আগের দিনও বলেছি। মোহনবাগানও কিন্তু ভারবালি জানিয়েছিল যে তারা হয়তো নাও খেলতে পারে। তো মোটামুটি এখনো অবধি যতদূর জানা যাচ্ছে যে 4জন টিম আপাতত কনফার্মেশন দিয়েছে যে যারা কিন্তু ডুরান্ড কাপে পার্টিসিপেট করবে। তারা হচ্ছে মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি, পাঞ্জাব এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। তো এরা 4জন কিন্তু সম্মতি জানিয়েছে যে এরা কিন্তু ডুরান্ড কাপে পার্টিসিপেট করবে। তো ডায়মন্ড হারবারের কিন্তু এরা প্রথমবারের জন্য ডুরান্ড কাপ টুর্নামেন্ট হতে চলেছে। তো এছাড়া বাকি আরেকটা টিম অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা ডুরান্ড কাপে পার্টিসিপেট করবে না, সেটা হচ্ছে ওড়িশা এফসি। তো এটা তো ছিল ডুরান্ড কাপের আপডেট। তো এরপরে আসি, যেহেতু কলকাতা ফুটবল লিগ শুরু হয়ে গেছে তো কলকাতা ফুটবল লিগের কথায়। তো আজকে কিন্তু কলকাতা ফুটবল লিগের বেশ কিছু ম্যাচ রয়েছে। তার মধ্যে অবশ্যই এক প্রধান কিন্তু আজকে নামছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মেজার আর্টসের এগেনস্টে কিন্তু নামছে। আর আজকের খেলাটা কিন্তু নৈহাটিতে রয়েছে, দুপুর 3টে থেকে খেলা কিন্তু লাইভ দেখাবে SSEN অ্যাপে। আর বলে রাখি যে এটা কিন্তু একটা বিশাল বড় মানে তথ্য, যেটা হচ্ছে ইস্টবেঙ্গল আর মেজার আর্টস প্রায় 103 বছর পরে কিন্তু আবার নিজেদের মধ্যে মুখোমুখি হচ্ছে। লাস্টবার মুখোমুখি হয়েছিল 1922 সালে। তো তারপর কিন্তু আবার 2025-এ টপ ডিভিশন লিগে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মেজার্স। তো দেখা যাক কি হয়। 1922-এ যেই ম্যাচগুলো হয়েছিল তাতে তো ইস্টবেঙ্গল জয়লাভ করেছিল। তো 2025-এ কী রেজাল্ট হয় সেটাই কিন্তু দেখার। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো যেহেতু ইস্টবেঙ্গলের কথা বলছি তো ইস্টবেঙ্গলকে নিয়ে আরেকটু বলে দিই। তো তার মধ্যে বলি, যেহেতু ইস্টবেঙ্গল এবছর AFC কাপে খেলবে, IWL চ্যাম্পিয়ন হওয়ার জন্য, মানে AFC ওমেন্স লিগে খেলবে। তো সেই জায়গা থেকে কিন্তু একজন বিদেশি ডিফেন্ডারকে সাইন করেছে, যার নাম হচ্ছে মাউরিন তোভিয়া ওকপালা। তো এ কিন্তু রানার আপ হয়েছিল লাস্ট ইয়ার CAF ওমেন্স চ্যাম্পিয়নশিপে। তো একে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ওমেন্স টিমের জন্য আসন্ন AFC কাপের জন্য। তো এটা কিন্তু একটা ভালো সাইনিং। এবং তার সাথে বলে রাখি আরও একটা খবর, সেটা হচ্ছে খুব সম্ভবত হয়তো মাদি তালালকে কিন্তু ইস্টবেঙ্গল রিলিজ করতে চলেছে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। মানে যতদূর খবর হয়েছে, অফিসিয়ালি তো অবশ্যই এখনও অবধি হয়নি, তবে যতদূর শোনা যাচ্ছে যে ওকে কিন্তু ট্রেনিংয়ে, মানে ইস্টবেঙ্গল যে প্র্যাকটিস শুরু করবে সেখানে কিন্তু আসার জন্য এখনও অবধি জানানো হয়নি বা না করে দেওয়াই হয়েছে, এরকম বলা যায়। খুব সম্ভবত মাদি তালালকে কিন্তু রিলিজ করা হচ্ছে, এরকমই কিন্তু খবর। তো এগুলো তো ছিল ইস্টবেঙ্গলের খবর। তো যেহেতু কলকাতা ফুটবল লিগ চলছে তো কলকাতা ফুটবল লিগের কিছু ট্রান্সফারের খবর দিয়ে দিই। তো তার মধ্যে বলে রাখি জিতেন মুর্মু প্রথম দিকে ভবানীপুর এফসিতে সাইন করেছিল, তারপর কিন্তু দল চেঞ্জ করে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবে কিন্তু সাইন করিয়েছে। এবং ডায়মন্ড হারবার এফসি কিন্তু বেশ দুজন দারুণ মাপের ফুটবলারকে সাইন করেছে। একটা তো অনেকদিন আগে বলেছিলাম যে ব্রাইট ইনোভাকারকে তো সাইন করিয়েছে। এবং তার সাথে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্লেইটন দা সিলভেইরা ডা সিলভা, এ কিন্তু একটা সময় আন্ডার-23 ব্রাজিল টিমের সদস্য ছিল। তো একে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে মেন আই লিগের জন্য। তো বুঝতেই পারছো ডায়মন্ড হারবার যেরকম টিম গড়ছে তাতে কিন্তু ISL-এ আসা বা ISL, মানে ISL বলবো না এই মুহূর্তে, যেটা হচ্ছে টপ লিগ বলা যায়, যেটা হবে ইন্ডিয়ান টপ লিগ। তো সেই টিমে পার্টিসিপেট করাটা শুধু সময়ের অপেক্ষা। আর যেহেতু ISL নিয়ে কথাবার্তা বললাম, তো সেই জায়গা থেকে যদিও এখনও অবধি ISL নিয়ে কোনো কিছু হয়নি, কিন্তু যেহেতু একটা শিডিউল তো অবশ্যই রয়েছে 2025-এর ডিসেম্বর অবধি FSDL এর সাথে AIFF এর চুক্তি রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু যতদূর জানতে পেরেছি যে FSDL কিন্তু একটা খসড়া ফিক্সচার তৈরি করা অলরেডি শুরু করে দিয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোর্টের রায় ঠিকঠাক থাকে, তারপর যদি সব কিছু AIFF এর সাথে যেই কথাবার্তা বা যেগুলো নিয়ে চলছিল সেগুলো যদি সব কিছু মিটিয়ে যায়, তাহলে যাতে ঠিক সময় মতো
এফএসডিএল আইএসএলটা শুরু করতে পারে এবং সেই জায়গাতে টুর্নামেন্টের ফিক্সচারটাও ঠিকঠাক রাখতে পারে। তো সেই জন্যই কিন্তু এগুলো করা হচ্ছে, যদিও এখনও অবধি কিন্তু কোনো কনফার্মেশন নেই যে আইএসএল আদৌ হবে কিনা বা হলে কবে নাগাদ শুরু হবে বা এআইএফএফ এর সাথে কিছু হবে কিনা। তো এগুলো কারণ কল্যাণ চৌবে কিন্তু একটা অন্যরকম লিগ করার কথাও বা একটা আলাদা লিগ করার কথাও কিন্তু কোনো একটা জায়গায় বলেছিল, এরকমই কিন্তু খবর মানে তোমরা জানো বা শুনেছো অনেকে। তো এইগুলো তো রয়েছেই, তো এই ব্যাপারগুলো চলতেই থাকবে। তো এর সাথে সাথে বাকি যেগুলো হয় আর কি ইন্ডিয়ান ফুটবলে সেগুলো যেরকম আপডেট পাবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো একদম শেষে আসি, তো একদম শেষে যেটা সবচেয়ে বড় খবর সেটা নিয়েই আলোচনা করি। সেটা হচ্ছে অনেক দিন ধরে কথাবার্তা বলছিলাম বা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে অভিষেক সিং। তো এই অভিষেক সিং পাঞ্জাব এফসির প্লেয়ার ছিল এবং একে নেওয়ার জন্য কিন্তু বেশ কিছু দল দৌড়েছিল, যেরকম ইস্টবেঙ্গল ছিল, মোহনবাগান তো অবশ্যই ছিল এবং মাঝখানে এফসি গোয়ার নামও উঠে এসেছিলো, সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। তো সেই জায়গা থেকে একদম শেষ পাওয়া খবর পর্যন্ত অভিষেক সিং কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে সাইন করতে চলেছে। শুধু অফিসিয়াল সাইনিংটা বাকি রয়েছে, বাকি কিন্তু ডিল অলমোস্ট ডান হয়ে গেছে। মোহনবাগান ম্যানেজমেন্ট, পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট এবং অভিষেক সিং তিনজনেই কিন্তু সম্মতি জানিয়েছে এবং এই ট্রান্সফারটা আবারও বলছি ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রান্সফার কিন্তু বলা যায়, কারণ কোনো সাইড ব্যাক এই হিউজ পরিমাণ স্যালারিতে বা ট্রান্সফার ফিস দিয়ে অন্য কোনো টিমে এখনও অবধি এসেছে কিনা সেটাই হচ্ছে দেখার। হ্যাঁ, তবে এর আগে এরকম একটা হয়েছিল নিশু কুমার, কিন্তু অবশ্যই এই অ্যামাউন্টটার থেকে কম। তো মোটামুটি যতদূর জানা যাচ্ছে যে 1.8 করোড় এই অ্যামাউন্ট কিন্তু ট্রান্সফার ফিস দেওয়া হচ্ছে অভিষেক সিংয়ের জন্য পাঞ্জাব এফসিকে, এবং ওর স্যালারি যেটা সেটা হচ্ছে মোটামুটি 2.2 করোড় বা 2.1 করোড় এরকম করে 3 বছরের চুক্তি কিন্তু ওর সাথে করা হচ্ছে বলেই কিন্তু খবর। তো 3 বছরের চুক্তি মানে বুঝতে পারছো মোটামুটি 8 কোটি টাকার ওপরে সব কিছু মিলিয়ে, তার সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনেরও কিন্তু একটা সুযোগ থাকছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই বছরের সবচেয়ে বড় মানে ডোমেস্টিক সাইনিং কিন্তু এটাই হতে চলেছে, যদিও অফিসিয়াল হতে আরও কিছুদিন সময় লাগবে, বাট তিনজন যেহেতু সম্মতি জানিয়ে দিয়েছে তো আশা করা যায় কয়েকদিনের মধ্যে কিন্তু ডিলটা ফাইনালাইজড হয়ে যাবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু হয়ে যাবে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট আমার কাছে ছিল সব আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর অবশ্যই যেহেতু কলকাতা ফুটবল লিগ চলছে তো অবশ্যই কলকাতা ফুটবল লিগটা দেখো, মাঠে গিয়ে মাঠ ভরিও। আর আমি যদি সুযোগ পাই তো অবশ্যই কোনো না কোনো ম্যাচে যাবো ব্লগ করার জন্য, সেটা যেই ম্যাচই হোক, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বা অন্য কারো, তো সেটা তো অবশ্যই চেষ্টা করব যাওয়ার এবং ব্লগ দেওয়ার, কারণ অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না। তাও এখন তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে অন্তত তোমাদের সাথে ইন্টারাকশানটা থাকে। মাঝখানে তো অনেক দিন বন্ধ ছিল, তো দেখা যাক বাকি এরকমভাবে যা আপডেট পেতে থাকবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি এই অবধি ছিল। আর একদম শেষে আরেকটা কথা বলে দিই ইস্টবেঙ্গলের, সেটা হচ্ছে জয় গুপ্তার সাথে কিন্তু লাস্ট দিন বলেছি মোটামুটি অলমোস্ট সব কিছু কনফার্ম হয়ে গেছে, শুধু অফিসিয়াল সাইনিংটাই কিন্তু বাকি রয়েছে ইস্টবেঙ্গলে। তো যতক্ষণ না অফিসিয়াল সাইনিং হচ্ছে ততক্ষণ কিন্তু অবশ্যই যে জয় গুপ্তা ইস্টবেঙ্গলে চলেই এসছে এরকম কিন্তু বলা যায় না। তো অফিসিয়াল সাইনিং হয়ে গেলে সেটা অবশ্যই তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো, আর তারপর তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েই যাবে এরকম কিন্তু মানে সেটা তো তোমরা অবশ্যই জেনে যাবে। তো মোটামুটি এই আপডেটগুলোই ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।